বাংলাদেশের ঘটনা ঘটেছে, বাংলাদেশের ব্যাপার। কিন্তু একটি জিনিস ভীষণভাবে পীড়াদায়ক, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে, যে বাংলাদেশের জন্মের জন্য ভারতবর্ষ এবং তার ভূমিকা সর্বজন বিদিত, সেই বাংলাদেশের এই ভারত বিদ্বেষী মনোভাবের পেছনে নিশ্চিতভাবে কোনো ধরনের চক্রান্ত কাজ করছে। সেই চক্রান্তের ক্ষেত্রে যে সমস্ত দেশ ভারতবর্ষকে দুর্বল করতে চায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমি আশা রাখি যে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের ইউনূস সাহেবের সামনে দাঁড়িয়ে সেখানকার কবি তিনি প্রশ্ন তুলেছেন চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে, সেখানকার দেশের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন। তবে আজ নয় কাল বাংলাদেশের শুভ বুদ্ধির উদয় হবে। প্রশ্নটা হচ্ছে সেই উদয় হওয়ার প্রশ্নে সেটা অহিংস পথে হবে না সহিংস পথে হবে সেটা সময় বলবে। তবে একটা দেশ এইভাবে নিজেকে অন্ধকারে তলিয়ে যেতে পারে না, বা সেটা সেই দেশে নিশ্চিতভাবে যারা সচেতন নাগরিক তারা সেটা করতে দেবেন না বলেই আমি আশা করি। যদি সংসদীয় ব্যবস্থায় এর আগে কখনো ঘটেনি যে রাজ্যসভার চেয়ারপারসন তার বিরুদ্ধে অনাস্থা আদালত, এই প্রথমবার বিরোধী জোট তারা রাজ্যসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এলো প্রস্তাব, কিভাবে দেখছেন? দেখুন, সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে কি আনা যায় কি আনা যায় না সেটা নিশ্চিতভাবে রাজ্যসভার এরপরে যখন এই অনাস্থা নিয়ে রুলিং আসবে সেই সম্পর্কে আরো পরিষ্কারভাবে জানা যাবে। তবে এইটুকু বলতে পারি যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা আসলে নিজেদের দুর্বলতাকে ভাগবার একটা অপকৌশল ছাড়া বা প্রচেষ্টা ছাড়া আমি কিছু মনে করি না। এমনিতেও সংখ্যার কারণেই এই ধরনের অনাস্থা কোনো অবস্থাতেই সাস্টেইন করবে না, টিকবে না। আর বাদ বাকি নৈতিকতার প্রশ্নে নিশ্চিতভাবে রাজ্যসভার চেয়ারম্যান তিনি এই বিষয়ে তার যা মতামত তিনি সেটা রাখবেন। দেশের প্রগতি অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে সংসদ যেন বন্ধ না হয়, কিন্তু যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রতিদিনই প্রায় স্থগিত হয়ে যাচ্ছে, মুলতবি প্রস্তাব হয়ে যাচ্ছে সংসদ। আপনিও একজন জনপ্রতিনিধি, আপনিও বিধানসভায় আছেন, কিভাবে দেখছেন? দেখুন, সংসদ বা বিধানসভা কোনো ক্ষেত্রেই সেটা সবাই সরকার পক্ষের একটা দায়িত্ব থাকে যে সেটাকে চালু রাখবার। দেশের প্রধানমন্ত্রী বারবার করে সংসদের গুরুত্ব এবং তার পাশাপাশি সংসদের যারা প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধিরা এসছেন তারা তাদের এলাকার কথা বলতে কতখানি উদ্গ্রীব থাকে, বা আমার বিধানসভার মধ্যেও আমরা কতখানি উদ্গ্রীব থাকি সেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। কিন্তু সংসদের সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আমাদের প্রধানমন্ত্রী যেখানে সংসদ চালু রাখতে চান, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বিরোধীদের মুখে সেলোটেপ মেরে দিতে চান। ফলে এই যে দুজনের মানসিকতার পার্থক্য নিশ্চিতভাবে সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়। আর বিরোধীদের তো যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে নিঃস্ব, আমি বলবো যে ইস্যুহীনতায় রয়েছে, তাদের কথা বলবার মতন জায়গা বা পরিসর তাদের তৈরি হয়নি। তাই সংসদের মধ্যে কিছুক্ষণ হল্লাবাজি করে বিভিন্ন প্রচার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা ছাড়া এই মুহূর্তে বিরোধীদের হাতে কোনো অস্ত্র আছে বলে আমি মনে করি। এখানে যিনি আপনাদের বিরুদ্ধে সেলোটেপ লাগিয়ে দিচ্ছেন বিরোধীদের পক্ষে, তিনি আবার বিরোধী যে জোট ইন্ডি জোটের সব থেকে বড় মুখ হিসাবে তার নাম জোরালো হচ্ছে। সপা, তারপরে আরজেডি তারও প্রস্তাব জানাচ্ছে যাতে করে ইনি পরিচালনা করেন পুরো বিষয়টা, কিভাবে দেখছি? আমি তো ইন্ডি জোটের মুখপাত্র নই, আমি এর উত্তর দিতে পারবো না। আমার দলের এবং আমার দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের মুখকে সারা পৃথিবীর সামনে তুলে ধরে। আর ইন্ডি জোটের যিনি মুখ হতে চাইছেন তার মুখ তার মন্ত্রীরা কতখানি পুড়িয়েছেন বা তারা কতখানি কালি লাগিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের থেকে আর বেশি কে জানে। এবং আমি আজকে একথা বলবো, আজকে উচ্চশিক্ষামন্ত্রী অনেকক্ষণ ধরে তিনি দুটো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বিল নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এই বিল আনার পাশাপাশি তিনি একথাও বলতে পারতেন যে এই প্রথম আমার রাজ্যের একজন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা যেভাবে জেল খেটেছেন, আমার তো মনে হয় এই রাজ্যে শিক্ষা নিয়ে কোনো কথা বলার অধিকার এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের নেই। বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাধান্য পাচ্ছেন একবারে রাষ্ট্রীয় একটা পরিসরে, কিভাবে এটা আপনারা কিভাবে দেখছেন?
আমি শুধু এইটুকু বলতে পারি যে ইন্দির জোটের মুখপত্ররা তারা গভীর বিশদ বিশ্লেষণ করে ব্যাখ্যা দিতে পারে। ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এইটুকু শুধু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কোনো মুখ হিসেবেই কোনো জায়গায় তুলে ধরা সম্ভব নয়। তার মুখে দুর্নীতির কালি এতখানি লেপে গিয়েছে যে ওনার মুখ দেখানোর মতন মুখ আর অবশিষ্ট আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন রয়েছে। এই মাসে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় রিপোর্টে যে মালদা মুর্শিদাবাদ দিয়েই যারা মূলত থেকে বিজ্ঞাপন করেছে এবারে কিভাবে কাজকর্ম করা যায়। মালদা মুর্শিদাবাদ শুধু বলে নয়, জনবিন্যাসগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে বিভিন্ন জেলায় এই ধরনের অনুপ্রবেশ এবং তার সাথে সাথে জঙ্গি সন্ত্রাসের কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তদের পশ্চিমবঙ্গ স্থায়ী আস্তানা হয়ে উঠছে বা স্বর্গরাজ্য হয়ে উঠছে। আপনারা অনেকেই জানেন যে তৃণমূল কংগ্রেস, আমি বারবার করে বলেছি, এতদিন দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়া থাকতো। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হচ্ছেন, নেতা হচ্ছেন, দেখা যাচ্ছে তারা স্থানীয় স্তরের দুষ্কৃতী হিসাবে চিহ্নিত। ফলে দুষ্কৃতীরা যেখানে নেতা হিসাবে পরিচিতি পাচ্ছে, রাজ্যে যে প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করছে, তার ফলেই আমাদের পশ্চিমবঙ্গ দেশ বিরোধী শক্তির কাছে একটা স্বর্গরাজ্য হয়ে উঠছে। উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি যে মালবাজার পৌরসভা, আপনারা জানেন, সেই পৌরসভায় এই ধরনের জন্ম মৃত্যু শংসাপত্র তারা দিয়েছে। দেখা যাচ্ছে তারা সেইটাকে বের করে তারা পাসপোর্ট বানিয়েছেন, ভারতীয় নাগরিক বা ভারতীয় পাসপোর্ট বানিয়েছেন, অথচ তারা আফগানিস্তানের নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছে। কে এই মালবাজার পৌরসভা পরিচালনা করে? তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে মন্ত্রক থেকে মালবাজার পুরসভার কাছে যে জাল শংসাপত্র জন্ম মৃত্যুর আফগান নাগরিকদেরকে কি করে দেওয়া হলো, এই প্রশ্ন করা হলেও তারা এখন পর্যন্ত চিঠি দেয়নি, রিমাইন্ডার দিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস কেন্দ্র বিদ্বেষ বা বিজেপির বিদ্বেষ করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দেশ বিরোধী জঙ্গি সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমরা কি তাহলে আমরা কি তুলছো? এই ধরনের রাজনীতির সাথে আমরা অন্তত পরিচিত নই। প্রথমত প্রত্যেকের এটা বোঝা উচিত যে আজকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলবাদী শক্তিগুলো যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এতে একটা জিনিস প্রমাণিত হয়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য নয়, আমার দেশের সরকার, আমার দেশের প্রধানমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তারা যে কূটনৈতিক চাপ তৈরি করেছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারেননি, তাই জন্য তিনি এই ধরনের কথা তিনি বলছেন। কিন্তু এটা ওরা বুঝতে পেরেছে যাদের বোঝা দরকার। ফলে এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমি অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি না। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের সরকার সিদ্ধান্ত নেবেন, সাংবিধানিক পদে বসে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্য লালিপপ, চোষা ইত্যাদির মধ্যে সীমিত থাকুক, কারণ এর বাইরে বললে সেটা আমাদের সাংবিধানিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন, তিনি তার বক্তব্য দেশের সরকারের কাছে জানাবেন, এটাই মনে হয় কাম্য। বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচারক আপনি আজকেও বলেছেন। আমি বারবার করে এই কথা বলি যে বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক। এই কারণে বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাঝে মাঝে উপস্থিত হন, কোন সময় ফেসবুক পেজে, কোন সময় সরাসরি সম্প্রচার করে তার বক্তব্য দেখানো হয়। তার আগে ওনার জন্য গোলাপ বেছানো একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে তিনি একাই বলতে পারবেন। আমাদের বিরোধী দলনেতা হোক, আমরা যারা বিধায়করা রয়েছি বিরোধী দলে, আমরা যখন কথা বলি সেই কথা যাতে বাইরে না যায়, টেলিকাস্ট না হয়, তার জন্য কোনো ধরনের
সেটা আমি বারবার বলেছি, লাইভ টেলিকাস্ট হোক, মন্ত্রীরা কি ধরনের উত্তর দেয়, বিধায়করা তার এলাকা নিয়ে, রাজ্যের পরিস্থিতি নিয়ে কি ধরনের প্রশ্ন করে, এটা সাধারণ মানুষের জানা উচিত। সমস্ত রাজ্যে, বেশিরভাগ রাজ্যে এই ব্যবস্থা থাকলেও আমার রাজ্যে নেই। আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে বলেছি, অনুরোধ করেছি যে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা হোক, যেভাবে লোকসভা রাজ্যসভায় হয়, বিধানসভায় হোক, তাহলেই বর্তমান রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের অনেক নেতা মন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে যাবে যে তারা কি ধরনের আচরণ, ব্যবহার এবং কথাবার্তা বিধানসভার অভ্যন্তরে বলে। বলছি, মুখ্যমন্ত্রী দিন আগে নয়টি বড়মা মন্ত্রী গিয়েছেন, এবার জগন্নাথ মন্ত্রী গেলেন, মানে পুরো দীঘায়, কোথাও কি সেই ধর্মীয় রাজনীতিকে ধরে আটকে দেওয়ার চেষ্টা করছেন? দেখুন, বাংলাদেশের ঘটনা প্রবাহে দীর্ঘদিন যাবৎ তৃণমূল কংগ্রেসের নেত্রীর চুপ থাকা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর মৌনব্রত ধারণ করা, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যারা জন্মসূত্রে বাঙালি এবং হিন্দু, তাদের মধ্যেও প্রশ্ন তুলে দিয়েছে যে এই তোষণের রাজনীতি আজকে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, একই ধরনের অত্যাচারের সম্মুখীন পশ্চিমবঙ্গে সে যে রাজনীতি করুন না কেন হিন্দু বাঙালিদের হতে হবে কিনা। ফলে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন স্তরে, যারা জন্মসূত্রে হিন্দু এবং বাঙালি, তারা দলের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। ফলে মুখ্যমন্ত্রীকে নিজের মুখ বাঁচানোর জন্য এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে শুধুমাত্র সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা, এটার পাশাপাশি যাতে সংখ্যাগুরুরা একেবারেই তৃণমূল কংগ্রেসকে ছেড়ে না চলে যায়, তাই তিনি বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে, মন্দিরে গিয়ে নিজের ভাবমূর্তি তিনি উজ্জ্বল করবার চেষ্টা করছেন। কিন্তু আমি বলে রাখি, এই ধরনের ভণ্ডামি কোনোদিনই কার্যকরী হয়নি। আমি আগে বলতাম যে অমুক পাড়ায় গিয়ে আমি অমুক সাজবো আর তমুক পাড়ায় গিয়ে আমি তমুক সাজবো, নিজের আত্মপরিচয় গোপন করে এক এক সময় এক এক জনগোষ্ঠীর রূপ ধারণ করে যে রাজনীতি করছেন, সেই রাজনীতিতে অমুক জনগোষ্ঠী আর তমুক জনগোষ্ঠী, দুই জনগোষ্ঠী 2026-এ ওনাকে ছুঁড়ে ফেলে দেবেন, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। বাংলাদেশের মতন ঘটনা মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করছেন যে আপনারা কিছু বলবেন না, দাঁড়িয়ে গতকাল ঘোষণা করছেন যে তিনি এখানে বাবরি মসজিদ বিধানসভায় যখন বলছেন তখন আপনি বিষয়টা এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিমন্ত্রণ করে বলে আপনি জানিয়ে দিয়েছেন। দেখুন, হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন এই কথাতে আপনারা আবার উৎসাহিত হয়ে হুমায়ুন কবিরের জন্য কিছুদিন অন্তত যাতে উনি প্রচার মাধ্যমে ভেসে থাকেন তার ব্যবস্থা করছেন, ওনার কথাকে প্রাসঙ্গিক ভেবে। তো হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের কথা বলবেন নাকি এপিজে আব্দুল কালামের কথা বলবেন, যার যেমন রুচি তিনি তার মতন করে কথা বলবেন। এবং তার পাশাপাশি শুধু এইটুকু বলবো যে মুখ্যমন্ত্রী নিজে যে পরামর্শ দেন নিজেই তা রাখেন না, ফলে হুমায়ুন কবিরও জানেন যে মুখ্যমন্ত্রী যেটা বাইরে বলে আর সেটা হচ্ছে শুধুমাত্র হাতের দাঁতের মতো, ওটা শুধু দেখানোর জন্য। ওনার ভেতরের যে দুটো দাঁত আছে, হাতির যেরকম খাওয়ার দাঁত, সেরকম দুটো দাঁত আছে, সেখানে বলা আছে যে যা খুশি পারো বলতে পারো। হুমায়ুন কবির এই ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রীর প্রতি, তাই তিনি জানেন মুখ্যমন্ত্রীর যে প্রচ্ছন্নভাবে উনি যেটা বলেছেন বা উনি যেটা বিধায়কদেরকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের মতন সংবেদনশীল বিষয় নিয়ে কেউ কিছু বলবে না, ওটা আসলে একটা ছেলে ভোলানো কথা, সবাইকে বলা আছে যা খুশি বলো, তাই হুমায়ুন কবির বলেছেন। আর প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, এই সমস্ত ব্যাপার উনি আরো কাকে কাকে আমন্ত্রণ জানাতে পারেন, সৌদি আরব থেকে শুরু করে ইরাক, ইরান, তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানাতে পারেন। কে কি ভাবলো তার উপরে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমার দেশের একটা অস্থির পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবাংলায়, বাংলাদেশকে কেন্দ্র করে সবাই আবেদন করছেন যে এই সময়
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাটাই সবচেয়ে ভালো কারণ সেরকম একটা সময় দাঁড়িয়ে একজন বিধায়ক বলছে এটার সময় আনা উচিত থেকে আলোচনা হওয়া উচিত হঠাৎ করে কেন একটা নাম যেটা আসলে যদি ধ্বংসও ধরা হয় 1999 সালে এই প্রশ্ন। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস দলীয় শৃঙ্খলা, দেশের প্রতি আনুগত্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এই শব্দগুলোর সাথে না দল হিসাবে না বিধায়ক হিসাবে কেউ কোনোভাবে তারা পরিচিত। আমরা তো জানি যে এই রাজ্যের এমন মন্ত্রী আছেন যিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন, ধর্মান্তকরণের কথা বলেছেন, নানা সময় বলেছেন হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু। এই ধরনের বক্তব্য এর আগেও রাখা হয়েছে। প্রয়োজন বিশেষে আমরা আমাদের মতন করে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতার পরামর্শ নিয়ে কোনটা তুলব কোনটা তুলব না সেটা ঠিক করি। শুধু ব্যক্তিগতভাবে এইটুকু বলি যে হুমায়ুন কবিরের মতন দল যার বক্তব্য ডাস্টবিনে রাখা হবে না তৃণমূল কংগ্রেসের ঘরে শোভাবর্ধনের জন্য রাখা হবে, আগে সেটা ঠিক হোক, তারপরে ওনার বক্তব্যের প্রতিক্রিয়া দেব। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা দখল করার কথা বলা হচ্ছে, চিন্তার এই ধরনের কথা বলছে। বাংলাদেশ তো চিন্তার বিপরীতে ছিল, কিন্তু আজকে চিন্তার কথা তো বাস্তবায়ন। দেখুন, বাংলাদেশে মৌলবাদী শক্তি দীর্ঘদিন ধরেই একটা ভারত বিদ্বেষী একটা প্রকৃতি তৈরি করবার চেষ্টা করেছে, পরিবেশ তৈরি করবার চেষ্টা করেছে, তার প্রতিফলন বর্তমানে ঘটছে। তবে একথা আমরা মাথায় রাখি যে এই ধরনের যারা মন্তব্য করছেন বা বক্তব্য রাখছেন, সময়ের সাথে সাথে তারা উপলব্ধি করবেন যে এর আগেও পাকিস্তান এই ধরনের কথা বলার পরে ভারত যে শিক্ষা তাদেরকে দিয়েছিল সেই শিক্ষা যদি তারা না পেতে চান তাহলে নিশ্চিতভাবে এই ধরনের বক্তব্য থেকে পরিহার থাকবেন। এবং আমি আশা রাখি যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশের তারা মুখ খুলবে, নচেত যে শিক্ষা পাকিস্তান পেয়েছে বিগত দিনে ভবিষ্যতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রের যে কনসেপ্টটা সেটা পর্দাপন্ন ফাঁস হয়েছে, মার্ক জুকারবার্গ এই প্রসঙ্গ উত্থাপন করেছে। এই রাজ্যের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের যে বিষয়টা সেটা বারবার সামনে আসছে না, এবং সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, এই থিওরি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। ভারতবর্ষ তার সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়েই এই ধরনের তত্ত্বের বিরুদ্ধে মোকাবিলা করবার মতন সামর্থ্য আছে। ফলে মুখ্যমন্ত্রী জানেন কি জানেন না, এর থেকেও বড় বিষয় এই ধরনের শক্তিকে মোকাবিলা করবার সামর্থ্য ভারত ইতিমধ্যেই অর্জন করেছে। আচ্ছা, বলছিলাম যে কালীঘাটের কথা, ঠিক আছে, সুধীর কৃষ্ণ বর্মন তাকে সিবিআই যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, তার অন্যতম কারণ একটা 5 বার টাকা হচ্ছে এখনো পাননি। ফলে এই যে বারবার টাকা হচ্ছে যাচ্ছেন না, এটাকে কিভাবে দিচ্ছে? দেখুন, একজন অপরাধ এবং অপরাধ মনস্কতা তারা বারবার করে জেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা তদন্তকারী সংস্থাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তদন্তকারী সংস্থাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। তবে এইটুকু বলতে পারি, সিবিআই হোক, ইডি হোক, আমাদের রাজ্যে বিভিন্ন সময় যে এই সময়কালে যে দুর্নীতি নিয়ে বিভিন্ন ধরনের তদন্ত চলছে, তার দীর্ঘ মেয়াদির কারণেই অনেক মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করছে। আমি আশা রাখি যে দ্রুত সমস্ত ধরনের তদন্তের ক্ষেত্রে চার্জশিট জমা দেওয়া এবং পরবর্তীকালে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া, এটা নিশ্চিত ইডি এবং সিবিআই করবে। একজন জনপ্রতিনিধি হিসাবে এটাই আশা।